যে হাইকোর্টের ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ কেস হ্যান্ডলিং জাজেস সে 48 ঘন্টার মধ্যে রিজাইন করে যদি একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করে। আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে। অভিজিৎ বাবু আমার কাছে হচ্ছে আইন শৃঙ্খলা ব্যবস্থার একজন প্রতিমূর্তি। আজকে সাধারণ মানুষ কার কাছে গিয়ে যাবে? আমার প্রথম প্রশ্ন, 2024 লোকসভা নির্বাচনে আপনি কি কোনো দলের হয়ে প্রার্থী হচ্ছেন? প্রশ্নটা একটা সংক্ষিপ্ত উত্তর দিই। সংক্ষিপ্ত উত্তর হলো না। তো ব্যাপারটা এমন হয়তো হয়েছিল যে এখন বন্ধুবান্ধব তো নানা মহলেই আছে। কেউ কেউ খুব অ্যাক্টিভ পলিটিশিয়ান, তারা বড় বড় পার্টিদের সঙ্গে যুক্ত। আমার অনেক সাংবাদিক বন্ধু আছেন যাদের সঙ্গে বিভিন্ন আলাপ আলোচনা বকবকানি করে থাকি। তো একাধিক তরফ থেকে হয়তো কথাবার্তা হয়েছিল। তো আমাকে যদি কেউ জিজ্ঞাসাও করে থাকেন যে ভোটে দাঁড়াবেন কি না, তো আমার মনে হয় ভারতবর্ষে বা যে কোনো গণতন্ত্রে ইটস এ প্রিভিলেজ টু বি আস্কড দিস কোয়েশ্চেন। কিন্তু আমার দেখো, আমার যেটা ওসব বড় বড় কথা জানি না, যেইটুকু বুঝি যে একজন অ্যাক্টিভ ডাক্তার বা ক্লিনিশিয়ান হিসেবে যতক্ষণ আমি অ্যাক্টিভ এবং সিনসিয়ারলি আমার প্রফেশনের মধ্যে আছি, তখন আমার প্রফেশনের মধ্যে কিন্তু আমি ইলেকটোরাল পলিটিক্সে যাওয়াটা একেবারেই বেমানান। এবং বেমানান এই কারণেই যে আমরা যদি যেখানে কথাবার্তা শুরু হয়, আমাদের ইলেকটোরাল পলিটিক্সে কথাবার্তা শুরু হয়, কেন তুমি আমার থেকে আলাদা, কেন অন্য লোকটা তোমার থেকেও আলাদা, তো এই পার্থক্যগত ভাবগুলো আমাদের ইলেকটোরাল পলিটিক্সে এবং একে অপরের মধ্যে একটা খামচাখামচি করতেই হবে, একজনের চুল টানাটানি করতেই হবে, যেটা কিনা আমাদের লার্জার ইন্টারেস্ট অফ মাই প্রফেশন অ্যান্ড দ্য আউটলুক অফ মেডিসিনের সঙ্গে সেটা একেবারেই মেলে না। যদি কখনো কোনো রাজনৈতিক দল লাল, নীল, বেগুনি, হলদে, সবুজ, কালো কখনো আমাদের ধরো স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে কোনো রকম পরামর্শ, কোনো রকম সোশিয়োলজিক্যাল ইস্যুস নিয়ে কোনো পার্টিসিপেশন চায়, যেটুকু সামান্য বিদ্যাবুদ্ধি অভিজ্ঞতা আছে সেটা নিয়ে তাদের সাহায্য নিশ্চয়ই করব। তো সেই দায়িত্ব বা সেই পার্টিসিপেশন, সেটা হয়তো আমাদের এই রোজকার রেপিটেটিভ কাজকর্মের বাইরে, কিন্তু সেটা করতে আমি আগ্রহী। কিন্তু এক্ষুনি ওই বড় হিংস্র পলিটিক্যাল ইলেকটোরাল পলিটিক্সে আমার আশার ঠিক নিজের মনের মধ্যে থেকে কোনো সায় নেই। গতকাল আমরা দেখলাম যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিলেন এবং যেটা জানা যাচ্ছে নিজেও বলেছেন যে খুব তাড়াতাড়ি কোনো একটি রাজনৈতিক দলে তিনি আসতে চলেছেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এরও আরেকটা সংক্ষিপ্ত উত্তর দিই। আমার কাছে আমার প্রথম রিয়াকশন হচ্ছে বিপর্যয়। অ্যাবসলিউটলি ইট ইজ আ ডিজাস্টার। এবং কেন এটা ডিজাস্টার? কারণ অভিজিৎ গাঙ্গুলি আমাদের কাছে একজন ন্যায় বিচারের প্রত্যাশায় যারা যাচ্ছিল, আজকে অভিজিৎ গাঙ্গুলি আমাদের সামনে অভিজিৎ গাঙ্গুলি কেন? কারণ তিনি একজন বিবেক এবং মেরুদণ্ড সম্পন্ন মানুষ। যে মানুষটা নাচ গান করে বলে বা কোনো রকম একটা সাংঘাতিক বক্তৃতা করে বলে সে বিখ্যাত নয়। সে প্রথমত তার সমাজ জীবনে প্রতিষ্ঠা পেয়েছিল আমাদের ন্যায় ব্যবস্থার একজন প্রতিভূ হিসেবে। এবং ন্যায় ব্যবস্থার একজন প্রতিভূ হিসেবে তিনি, কারণ দেখো, ন্যায় ব্যবস্থার মধ্যে, আইন শৃঙ্খলার মধ্যে কে বেপরোয়া কে বেপরোয়া নয়, এটা তো অ্যাক্রোব্যাটিক্সের কাজ হচ্ছে না। অনেকেই হয়তো কঠিন পরিস্থিতিগুলো অ্যাভয়েড করে যায়, কিন্তু অভিজিৎ বাবু সেগুলো অ্যাভয়েড করেননি। উনি অনেক দিকেই অনেক কঠিন পরিস্থিতি সামলেছেন, কঠিন মন্তব্য করেছেন, কঠিন ডাইরেক্টিভ দিয়েছেন। সেই নিয়ে যথেষ্ট জল ঘোলা হয়েছে, যেটা কিনা তারপরে কি ডিভিশন বেঞ্চ, এই বেঞ্চে কিছু জাজমেন্ট ধোপে ঠেকেছে, কিছু জাজমেন্ট ধোপে টেকেনি।
তাহলে অভিজিৎ বাবু আমার কাছে কে? অভিজিৎ বাবু আমার কাছে হচ্ছে ভারতীয় ন্যায় ব্যবস্থার, আইন শৃঙ্খলা ব্যবস্থার একজন প্রতিমূর্তি, একজন প্রতিভু, যে কিনা মেরিট অফ দ্য কেস দেখে, যে কিনা দেখে যে আজকে কেউ হয়তো কারো ওপরে জুলুম করছে, কাউকে শাসাচ্ছে, কাউকে অন্যায়ভাবে বঞ্চিত করছে, এবং সেখানে পলিটিক্যালি স্পর্শকাতর ডিসিশন হলেও তিনি নিতে পিছপা হন না। দ্যাট ইজ দ্য রোল অফ এ জাজ। সেখানে তার অবজেক্টিভিটি এবং সেই ইম্পার্শিয়ালিটি। আজকে প্রথমত যে মুহূর্তে আজকে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে যে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়েছে, আজকে এমন যদি পরিস্থিতি হয় যে তিনি শনিবার দিন কি সোমবার দিন পদত্যাগ করে মঙ্গলবার দিন সেই চিঠির কালি শুকোতে না শুকোতে একটা রাজনৈতিক দলে যোগ দেন, তাহলে গত 1.5-2 বছর ধরে তার যে ক্রুসেড, তার যে একটা পদক্ষেপ তিনি নিচ্ছিলেন, দ্য স্টান্স অ্যান্ড স্টেচার হি টুক, পুরো ব্যাপারটা একদম ডাইলিউট হয়ে যাবে। এবং কেবল বিরোধী পক্ষ কি বলল যে সেই তীরবিদ্ধ তিনি হবেন, তৃণমূল এক্সপেক্টেডলি তাকে ক্ষণে ক্ষণে এই ব্যাপারটা নিয়ে তাকে সমালোচনা করবে, কিন্তু সবথেকে বড় কথা হলো সাধারণ মানুষের যে একটা বিশ্বাসযোগ্যতা, তিনি যে একটা প্রচণ্ড বিশ্বাসযোগ্যতাটা তিনি অর্জন করেছিলেন, সেই ভিতে কিন্তু ভেজাল মিশবে এবং সেই ভিতটা নড়বড় করতে শুরু করবে। কারণ মানুষ ভাবতে বাধ্য যে অভিজিৎ বাবু আজকে যে কথাটা বলেছেন সেটা তিনি ন্যায়ের দিক থেকে বলেছেন না তৃণমূলের বিরোধিতার দিক থেকে বলেছেন। তার যে বিভিন্ন রকম যে একেবারে চোখা কথাবার্তাগুলো, সেটা কি উনি দিয়েছেন অ্যাজ আ জাজ, না উনি দিয়েছেন অ্যাজ আ পলিটিক্যাল অ্যাডভার্সারি অফ তৃণমূল কংগ্রেস? এই ব্যাপারটা কিন্তু তার যে আইডেন্টিটি, তার যে বিচারক হিসেবে একটা পরিচয় এবং আইডেন্টিটিটা সেটাকে অল্প সময়ের মধ্যে একেবারে মানে ডাইলিউট করে দেবে, প্রথমত। দ্বিতীয়ত হলো, আজকে তুমি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজে, সরকারি কাজে হোক কি ইভেন কর্পোরেট ওয়ার্ল্ডে তুমি কাজ করো, আজকে জাজ অফ দ্য হাইকোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট রেসপন্সিবল, একটা ট্রাস্টেড পোস্ট। সেইখান থেকে যদি আজকে আমি একটা কর্পোরেট ওয়ার্ল্ড থেকেও বলি যে আমি এই কোম্পানি থেকে স্বেচ্ছায় রিজাইন করলাম, ইন আ সিনিয়র পজিশন, আমাকে একটা অঙ্গীকার দিতে হয় যে অন্তত 6 মাস কি 1 বছর আমার একটা কুলিং অফ বা নন কম্পিটিটিভ পিরিয়ড থাকবে, যার পরে আমি হয়তো সেরকম অন্য কোনো টাম্পানিতে গিয়ে জয়েন করলাম। আজকে ইন আ পজিশন অফ সিনিয়রিটি অ্যান্ড রেসপেক্টেবিলিটি তুমি চিন্তা করতে পারো যে ভারতবর্ষে, এটা তুমি শিয়ালদা কোর্ট, ক্রিমিনাল কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্টের কথা বলছো না, যে হাইকোর্টের ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ কেস হ্যান্ডলিং জাজেস, সে 48 ঘন্টার মধ্যে রিজাইন করে যদি একটা পলিটিক্যাল পার্টিতে জয়েন করে, হ্যাঁ, পলিটিক্যাল উত্তেজনা বাড়বে, পলিটিক্সের পারদ বাড়বে, তাদের নিজের মধ্যে টিআরপি বাড়বে, চ্যানেলরা ঘন্টার পর ঘন্টা মুখরোচক আলোচনা করবে, কিন্তু আমার মনে হয় সব থেকে যে জিনিসটা ফাঁপা হয়ে যাবে এবং যে জিনিসটার অন্তরাত্মা নিয়ে কোয়েশ্চেন হবে, সেটা হচ্ছে দ্য সাবস্টেন্স অফ ইন্ডিয়ান লিগ্যাল সিস্টেম নিয়ে একটা ভয়ঙ্কর প্রশ্নচিহ্ন হবে। আজকে সাধারণ মানুষ কার কাছে গিয়ে যাবে? আজকে পুলিশ পলিটিসাইজড, আজকে জুডিশিয়ারি পলিটিসাইজড। রঞ্জন গগৈ এলাহাবাদ কোর্টের জাজমেন্ট দিচ্ছেন, এলাহাবাদ কোর্টের জাজমেন্ট দিয়ে সেই কাগজ ভাঁজ করে খামে ভরার আগে তিনি রাজ্যসভায় গিয়ে বসে আছেন। তিনি নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য যে একটা বই লিখছেন, সেটা নিয়ে লোকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করেছে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের আজকে এই অবস্থা। আমাদের একটা ভারতবর্ষের একটা বৃহত্তম শহর কলকাতার তার ওয়ান অফ দ্য সিনিয়র একজন মোস্ট কেপেবল জাজেসের এই অবস্থা, যার কিনা এই যে পলিটিক্যাল ইমপেশেন্স 48 ঘন্টাও খাটে না। তো তুমি চিন্তা করতে পারো আমরা আজকে কোন দেশে বাস করছি, যেখানে স্টেট ল অ্যান্ড অর্ডার পলিটিসাইজড। হয়তো হতে পারে ডিফারেন্ট গভর্নমেন্টস, পশ্চিমবঙ্গের
পরিপ্রেক্ষিতে দেখো, আজকে পুলিশ ফোর্স, সে আজকে রাজ্য শাসন করছে তৃণমূল, তার অঙ্গুলি হিলনে নাচানাচি করছে। তাহলে আজকে আমি কেন ভাববো না যে আজকে আমার বোথ দ্য হাইকোর্ট অ্যান্ড দ্য সুপ্রিম কোর্ট, আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে তার দড়ি টানছে বলে সে সেই রকম একটা পদক্ষেপ নিচ্ছে, স্টান্স নিচ্ছে। তাহলে কাল সকালে আমার যদি দরকার হয়, তোমার যদি দরকার হয় যে আমি একটা, আমার প্রতি কোনো অন্যায় করা হয়েছে, আমি তার একটা নিউট্রাল জাজমেন্ট চাইছি, কোথায়? আজকে না তুমি ল অ্যান্ড অর্ডারকে অ্যাপ্রোচ করতে পারছো, না তুমি জুডিশিয়ারিকে খোলা মনে অ্যাপ্রোচ করতে পারছো। আমার তো মনে হয় এর একটা সহজ সমাধান আছে। এর সহজ সমাধান হলো যে পুলিশ থানা তুলে দিন, হাইকোর্ট তুলে দিন, সব জায়গায় খালি পার্টি অফিস করুন। আর এই বড় বড় মলের মতো পার্টি অফিসগুলোকে একটা সুন্দর সুন্দর ব্র্যান্ডিং করুন, এবং পার্টির অফিসে একতলায় একটা ওই খাপ পঞ্চায়েতের মতো একটা কোর্ট বসান, আর আরেক তলায় একটা পুলিশ ডিপার্টমেন্ট বসান। সব কিছু পার্টির আন্ডারে থাকবে, সব কিছু পোলারাইজ পলিটিক্সের আন্ডারে থাকবে। আর যে মানুষটা আজকে কোনো রকম তার ওপর পলিটিক্যাল এক্সপ্লয়টেশন হচ্ছে, বা সে পলিটিক্যাল করাপশন নিয়ে সে আজকে প্রশ্ন তুলছে, তার আজকে কি আজ থেকে 6 মাস বাদে তুমি তার দাঁড়াবার জায়গাটা কোথায়? কার কাছে সে যাচ্ছে? আমি একটা নিউট্রালিটি অফ জুডিশিয়ারি, এটা তুমি কোন জুডিশিয়ারির কথা বলছো? তুমি কি আজকে একটা অ্যাভারেজ একটা ডিস্ট্রিক্ট টাউনে কোর্টের কথা বলছো, যে তার যে জাজ হয়তো কথা বললো না বললো? কলকাতা হাইকোর্টের জাজ, সে কিনা 48 ঘন্টাও তার কুলিং অফ পিরিয়ড হয় না বিফোর জয়নিং আ পলিটিক্যাল পার্টি। ব্যক্তিগতভাবে তার সম্বন্ধে অনেক এখন শোনা যায় যে তারা নাকি খুব বামপন্থী লোক ছিলেন, বুক ফেয়ারেও গিয়েও নাকি তারা একেবারে সাংঘাতিক কঠিন সেই দুর্বোধ্য বাম লিটারেচার ঘাঁটাঘাঁটি করছেন। তো একদিকে মার্কস আর একদিকে মনুস্মৃতি, এই দুটোর মাঝখানে যে অভিজিৎবাবু কোথায় তিনি মোটামুটি ট্র্যাপিজের নিজের যে ব্যালেন্সটা কীভাবে রাখবেন, এটাও একটা প্রশ্ন হতে পারে। আর যে মানুষটার মুখে রক্ত উঠে গেছিল বলতে বলতে যে আমি জাজমেন্ট দিচ্ছি, ইনভেস্টিগেশন হচ্ছে না কেন, ইনভেস্টিগেশন শেষ হচ্ছে না কেন, সেই মানুষটা সেই জলে যোগ দেবেন যারা নাকি উপর থেকে কলকাঠি নেড়ে ইনভেস্টিগেশনটাকে এগোতে দিচ্ছে না। তাহলে পুরো ব্যাপারটা তো একটা সেই পুতুল নাচের রীতিকথায় গিয়ে দাঁড়ালো। তফাৎটা কোথায় রইল? আজকে যদি তাকে একটা পলিটিক্যাল স্টান্স নিতে হয়, দ্যাট স্টান্স শুড বি এগেনস্ট আ পার্টি যে কিনা তার এত চেষ্টা সত্ত্বেও এই রকমের এই চাকরি বিক্রি, এসএসসি সমস্ত কেসে ইনভেস্টিগেশনকে নাকি তারা এগোতে দেয়নি। ইফ দ্যাট ইজ ট্রু, উনি তো নিজেই তার হাইকোর্টের মধ্যে উনি তো একেবারে অগ্নিগ্রহণ করছিলেন, কেন এগোচ্ছে না। তো উনি উইদিন ব্র্যাকেটস কি বলার চেষ্টা করছিলেন, যে কেউ সেটাকে এগোতে দিচ্ছে না। তাহলে কে এগোতে দিচ্ছে না? ইডি কার হাতে? সিবিআই কার হাতে? তো যে এগোনোর জন্য মরিয়া হয়ে গেছিল, আজকে সে যদি তার কোলে গিয়ে বসে যে কিনা এগোতে দিচ্ছিল না, তাহলে তো মনে হয় যে আমাদের ওই হুতুম পাচার নকশাটাকে আবার লিখতে হবে আর কি। তালগোল পাকিয়ে যাচ্ছে, পৃথিবীটা তালগোল পাকিয়ে যাচ্ছে। পলিটিক্স আমরা বুঝি না। তোমরা নিউজ চ্যানেলরা এখন এই নিয়ে ঘন্টার পর ঘন্টা একেবারে সেই টক আচার মিষ্টি টক চাটনি মিষ্টি চাটনি দেওয়ার ভেলপুরির মতো অত্যন্ত মুখরোচক আলোচনা 3 দিন ধরে কন্টিনিউয়াস উইদাউট অ্যাড ব্রেক এই আলোচনা হতে পারে। কিন্তু আজকে সব থেকে বিপন্ন হলো সাধারণ মানুষ। আজকে যে ল্যাক অফ ইন্টেগ্রিটির সন্দেহ আমরা সুপ্রিম কোর্টে দেখেছি, আজকে উইদিন আ ফিউ ইয়ার্স টাইম সেই ল্যাক অফ নিউট্রালিটি অ্যান্ড ইন্টিগ্রিটি আমি আমাদের কলকাতা হাইকোর্টের মধ্যে দেখছি। এবং আমি আজকে যখন চিন্তা করছি
যে কালকে যদি কোনো মানুষ একটা অসহায়ভাবে একটা কোর্টকে অ্যাপ্রোচ করে, ভাই কোর্টকে অ্যাপ্রোচ করো না, তুমি সোজাসুজি কোনো পার্টিকে অ্যাপ্রোচ করো, কারণ তারাই আমাদের দণ্ডমুন্ডের বিধাতা, তারাই আমাদের ময়ূর সিংহাসনে বসে আছে। সুতরাং পুলিশ পুলিশ খেলাটা বন্ধ হোক, কোর্ট কোর্ট খেলাটা বন্ধ হোক। তোমরা একটা বড় বড় একটা মাল্টি, যেরকম মলে আমাদের বলে না মাল্টি প্রোডাক্ট মল থাকে, সেরকম পার্টি অফিসের মধ্যে একতলায় পলিটিক্যাল কাজ হোক, দ্বিতীয় তলায় পুলিশের কাজকর্ম হোক, তিন তলায় আপনারা ছোট ছোট খাপ পঞ্চায়েতের ঘর করুন, সেখানেই সব কিছু ব্যবস্থা হবে। আর চুলোয় যাক সাধারণ মানুষ, কে ভাবছে সাধারণ মানুষকে নিয়ে? বিশ্বাস গড়তে যতক্ষণ লাগে, বিশ্বাসকে ভেঙে ফেলতে তার সিকি সময় লাগে। আজকে এটা একটা বিপর্যয় এবং আমার কাছে একটা সাংঘাতিক দুশ্চিন্তার জায়গায় সাধারণ মানুষকে নিয়ে আসছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার, আপনি বিশ্বাসের কথা বললেন, রাজনীতিবিদদের জন্য মানুষের বিশ্বাসে যে জায়গায় গিয়ে ঠেকেছে, আপনাদের মতো ব্যক্তিদের রাজনীতিবিদরা রাজনীতি করবেই। এবার রাজনীতির সঙ্গে রাজনীতি ব্যাপারটা কি? রাজনীতি হচ্ছে তুমি ছলে বলে কৌশলে তোমাকে ক্ষমতার স্টিয়ারিং হুইলটা ধরতে হবে। তোমার হাতে স্টিয়ারিং চাই, পায়ে ব্রেক চাই এবং বাঁ হাতে অ্যাক্সিলারেটরটা চাই। স্টিয়ারিং, ব্রেক, অ্যাক্সিলারেটর অফ পাওয়ার তোমাকে ধরতে হবে। সেটা তুমি সিঙ্গুর করে করো, তুমি হিন্দু মুসলমান করে করো, তুমি আজকে বামপন্থীদের মতো নকশাল মুভমেন্ট দিয়ে করো, যে কোনো পথে তুমি পৌঁছতে চাও, তোমাকে ক্ষমতার মসনদে তোমাকে পৌঁছতে হবে। আজকে পশ্চিমবঙ্গে ঘন্টার পর ঘন্টা যে আলোচনা হচ্ছে, সেই পশ্চিমবঙ্গ আলোচনার সঙ্গে সাধারণ মানুষের জীবনের সম্পর্কটা কি? ভারতবর্ষ আজকে বিশ্ব অর্থনীতিতে সবথেকে বেশি সে উপকৃত হচ্ছে চায়নার থেকে মূলধন ভারতবর্ষে আসছে বলে। তোমার পশ্চিমবঙ্গে নয়া পয়সা মূলধন ঢুকেছে? কে চেষ্টা করছে সেটা ঢুকতে? যারা চায়নার ভালোবাসায় মাটিতে গড়াগড়ি দিত, সিপিএম সেটা নিয়ে কথা বলছে। যারা আজকে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে, বিজেপি সেটা নিয়ে কথা বলছে। আর তৃণমূল তো নিজের ভারাক্রান্ত, তাদের তো মানে এই মাথা ব্যথার পরে সেই মাথা ব্যথায় গিয়ে পৌঁছচ্ছে। তাদের তো দুশ্চিন্তা বা চিন্তার শেষ নেই, ওই সব কথা নিয়ে ভাবার তার অবকাশও নেই। তো কি কথাবার্তাটা হচ্ছে? কথাবার্তাটা হচ্ছে যে তোমার আজকে একদল ঘাসফুল পাল্টে পদ্মফুল, কি পদ্মফুল পাল্টে আজকে কাস্তে হাতুড়ি, তারা ক্ষমতাটা চায়। ভেরি গুড, আমরা ক্ষমতাটা ডিয়ার লটারির টিকিট মতো হাতে দিয়ে দিলাম, কিন্তু বাছাধন তুমি ক্ষমতাটা হাতে পেয়ে করবেটা কি? এখনও সেই নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? কোনো এজেন্ডা, কোনো রকম the next 48 months for the state government নিয়ে কোনো কথা হয়েছে? হয়নি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। কিন্তু স্যার, বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি বলছেন যে আরও বৃহত্তর পরিসরে তিনি মানুষের সেবা করবার জন্য তিনি করতেই পারেন, অবশ্যই তিনি করতে পারেন। তিনি সিনেমা করতে পারেন, যাত্রা করতে পারেন, মানুষের পরিসরে করতে পারেন, তিনি ডালদার বিজ্ঞাপন করতে পারেন, বিস্কুটের বিজ্ঞাপন করতে পারেন, তিনি সব কিছু করতে পারেন। বাট দেয়ার হ্যাজ টু বি আ প্রপার কুলিং অফ পিরিয়ড আফটার এ জাস্টিস রিটায়ার্স ফ্রম আ হাইকোর্ট। করতেই হবে তাকে একটা। এই কথাটা আমাদের মতো একেবারে যে পাগল ছাগল লোকেদের কথা না। ইফ আই এম নট মিস্টেকেন, অরুণ জেটলি এই কথাটা পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন।
এবার আমরা হচ্ছে কি, যে যে জিনিসগুলো আমাদের পোষায় না, কারণ তুমি যদি এটা করো, আজকে বিজেপি ক্ষমতায় থাকলে বিজেপি, এনডিএ ক্ষমতায় থাকলে এনডিএ, ইউপিএ ক্ষমতায় থাকলে ইউপিএ। ভাই তুমি তো এটাকে, অরুণ জেটলি নিজে বলেছিল, কিন্তু অরুণ জেটলি কি নিজের জীবিতকালে আইনটা করেছিল? করেনি। কারণ তুমি যদি না করো, তাহলে কি করে তুমি আজকে ওই বিভিন্ন গগৈয়ের বংশধরেদের তুমি মোটামুটি পোলাও মাংস খাইয়ে সন্তুষ্ট রাখবে? তুমি তো পারবে না। সুতরাং এমন নয় যে তুমি কথাটা বলে ভুলে গেছো, কেউ ভুলে যায়নি। যেগুলো আজকে ভারতবর্ষের গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্যে যে জিনিসগুলো করা দরকার, যে জিনিসটা মানুষকে তার ন্যায় বিচার পাইয়ে করার জন্যে দরকার, সেই দিকে আমরা চোখ দিচ্ছি না। আমরা কোন দিকে চোখ দিচ্ছি? আমরা সেই সব দিকে চোখ দিচ্ছি কি করে আমরা পুলিশকে আমার ঝিচাকরের মতো ট্রিট করতে পারবো, কি করে আমি আমার জজেদের আমার বাবুর্চির মতো ট্রিট করতে পারবো, এবং কি করে একটা সর্বগ্রাসী পলিটিক্যাল সিস্টেম আমার আইন শৃঙ্খলা এবং জুডিশিয়ারিকে যদি আমি কবজা করতে পারি, হয়ে গেল। আবার তো শুরু হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা ছেড়ে দিয়ে শুধু ইন্ডিয়া কোম্পানি লিখলেই হলো। পার্ট 2, বিপর্যয়। আজকে আমাদের যদি জুডিশিয়ারি ফ্রম আ হাই কোর্ট এই অবস্থায় আসে যে উইদিন 48 hours ইউ ক্যান ট্রান্সফর্ম ফ্রম আ জাজ টু অ্যান ওপেন, মানে অ্যাবসলিউটলি খুল্লা একটা পলিটিক্যাল জায়গায় জয়েন করতে পারো, সেটা যতটা ভয় একটা গণতন্ত্রের পক্ষে, সেটা ততটাই লজ্জার। নমস্কার।